আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024-এর দ্বিতীয় যে প্রশ্নটি ছিল আর্থিক বিবরণী সেটি সলভ করব। তো এখানে আমাদের প্রশ্নটি দেওয়া আছে। তো চলুন আমরা ক, খ, গ আমাদের যে তিনটি প্রশ্ন আছে সেই তিনটি প্রশ্ন সলভ করি। আমাদের ক নং প্রশ্নে বলছে যে উপযুক্ত তথ্য হতে মোট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। একদম সহজ একটি প্রশ্ন। 2 নং প্রশ্নের সমাধান ক, মোট চলতি সম্পদের পরিমাণ। দেখেন, রেওয়া মিল থেকে শুধুমাত্র আমার চলতি সম্পদ বসাতে হবে। চলতি সম্পদ বলতে আমরা বুঝি যেই সম্পদের পরিমাণ প্রতিনিয়ত পরিবর্তন হয়, মানে যেই সম্পদের অ্যামাউন্টটা প্রতিনিয়ত বাড়ে কমে। যেমন এখানে দেখেন আমি রেড কালারে লিখে রেখেছি নগদ তহবিল 13,000 টাকা। এইটা চলতি সম্পদ। কেন চলতি সম্পদ? কারণ এই নগদ টাকার পরিমাণ সবসময় বাড়ে কমে। আপনার কাছে এখন 13,000 টাকা আছে, একটু পরে এটা বেশি হতে পারে আবার কমও হতে পারে, সেই জন্য আমরা এই নগদ টাকাকে চলতি সম্পদ বলি। তারপরে আমাদের আরেকটি দেখেন সম্পদ আছে আসবাবপত্র। এটা কিন্তু চলতি সম্পদ হবে না, এটা স্থায়ী সম্পদ। কেন? কারণ আসবাবপত্রের দাম প্রতিনিয়ত বাড়ে কমে না। তারপরে দেখেন কি আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব মানে দেনাদার। দেনাদারের পরিমাণও আমাদের প্রতিনিয়ত হ্রাস বৃদ্ধি ঘটে। এখন দেনাদার আছে 13,000 টাকা, একটু পরে এটা বাড়বে আবার কমবে আবার বাড়বে। ধরেন আপনি একটু পরে 2,000 টাকার পণ্য কারো কাছে বাকিতে বিক্রি করলেন, আপনার দেনাদার হয়ে গেল 15,000 টাকা প্রাপ্য হিসাব। আবার আরেকজন দেনাদার আইসা আপনাকে 5,000 টাকা পরিশোধ করে গেল, এখন হয়ে গেল 10,000। তার মানে এর যে অ্যামাউন্টটা প্রতিনিয়ত বাড়ে কমে। সুতরাং প্রাপ্য হিসাবও আমাদের চলতি সম্পদ আমরা বসিয়ে দিলাম। আমাদের আজকের অঙ্কে আর কোনো চলতি সম্পদ নেই, এই দুটাই চলতি সম্পদ আছে। সুনাম আছে, এটাই স্থায়ী সম্পদ। আর সম্পদ অবশ্যই ডেবিট পাশে থাকবে। আয়কর এটা হচ্ছে উত্তোলন, আর যন্ত্রপাতি এটাও স্থায়ী সম্পদ। সো আমার চলতি সম্পদ এই দুটোই আমরা যোগ করে যোগফল নামাইলাম 26,000 টাকা। সো এই ছিল একদম সহজ। সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে আপনার এই ক নং প্রশ্নের উত্তর দিতে। খ নং প্রশ্নে বলছে উপযুক্ত তথ্য হতে নিট স্থায়ী সম্পদের ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করা। আমাদের এখানে দুটো জিনিস ওরা জানতে চাইছে। প্রথমত আমাদের কাছে জানতে চাইছে যে নিট স্থায়ী সম্পদ, এবং দ্বিতীয়ত জানতে চাইছে চলতি দায়। তো প্রথম স্থায়ী সম্পদ, দ্বিতীয়ত চলতি দায়, এই দুটা জিনিস আমাদের বের করতে বলছে। এইখানে দেখেন আমাদের রেওয়া মিল দেখে দেখে আমরা অঙ্কটি করব। আমি টাইপ করে রেখেছি নিট স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ। আমাদের শখটা আছে বিবরণ টাকা টাকা, এগুলো আপনারা জানেন। তো প্রথমে আমি যেইটা বের করব সেটা হচ্ছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ আমি ক নং প্রশ্ন পড়ার সময় কিন্তু বলছিলাম যে এইগুলা স্থায়ী সম্পদ। তারপর আপনাদেরকে আমি একটু ব্যাখ্যা করে দিই। স্থায়ী সম্পদ হচ্ছে যেই সম্পদের অ্যামাউন্টটা, পরিমাণটা 1 বছরের ভিতরে সহজে পরিবর্তন হবে না। যা দাম আছে তাই থাকবে, যা মূল্য আছে তাই থাকবে, 1 বছর পরে গিয়া পরিবর্তন হবে, সেটাই হচ্ছে স্থায়ী সম্পদ। এবং আমাদের সম্পদ থাকে কোথায়? ডেবিট পাশে। তো উত্তোলন এটা সম্পদ না। দেখেন ডেবিট পাশে আছে নগদ তহবিল, এটা চলতি সম্পদ, আমরা কত বসাইছি। আমার লাগবে এখন স্থায়ী সম্পদ। আসবাবপত্র এটা কিন্তু স্থায়ী সম্পদ। কেন? কারণ আমরা যখন আসবাবপত্র কিনি, এই যে 20,000 টাকা দিয়ে কিনছি, এটা 6 মাস পরে আপনাকে আস্ক করলে আপনার আনসার কি দিবেন যে এর দাম 20,000 টাকা। 10 মাস পরে জিজ্ঞাসা করলেও বলবেন 20,000 টাকা। সুতরাং এর অ্যামাউন্টটা সহজে পরিবর্তন হয় না। যেহেতু আমাদের নেট স্থায়ী সম্পদের পরিমাণ বের করতে বলছে, আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এই আসবাবপত্র সম্পর্কে আমাদের সমন্বয়ে কিছু বলা আছে কিনা। দেখেন আমাদের 2 নং সমন্বয় বলছে স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধার্য করতে হবে। মানে 1 বছর ব্যবহার করার ফলে এই সম্পদের দাম 10% কমে যাবে, এটা মাইনাস করে দিতে হবে। সো আমরা এই আসবাবপত্র 20,000 টাকা বসালাম, মাইনাস পঞ্জীভূত অবচয় 20,000 টাকার উপরে আমাদের 10% অবচয় ধার্য করতে হবে। এখন আমি যদি আরেকটু নিচে যাই, দেখেন 4 নং সমন্বয়ে বলা হয়েছে যে 1/9/2020 তারিখে ক্রয় করা হয়েছে। তার মানে আমরা এই আসবাবপত্র ক্রয় করছি নবম মাসের, এই বছরের 9তম মাসের 1 তারিখে। তার মানে আমরা অবচয় ধরবো। দেখেন আমাদের অঙ্কটা শেষ হয়েছে ডিসেম্বরে, হ্যাঁ, আর আমরা আসবাবপত্র ক্রয় করছি নবম মাসে। সো এই যে যেহেতু আমি নবম মাসে ক্রয় করছি, দেখেন 1 তারিখে, তাহলে 9, 10,
11, 12 টোটাল 4 মাসের অবচয় ধার্য করতে হবে। এখন আমি যদি 4 মাসের অবচয় ধার্য করি, আমার আসবাবপত্র আছে 20,000 টাকা, অবচয় ধরবো 10%। এটা ক্যালকুলেটারে করবেন, আপনি লিখবেন 20,000 গুণ 10% দিবেন। পার্সেন্ট দিলে আপনার যে টাকা আসবে 2,000 টাকা, এই 2,000 টাকা পার্সেন্ট দিলে সবসময় 12 মাসের অবচয় বের হয়। কিন্তু আমি আসবাবপত্র কিনছি মাত্র 4 মাস হয়, তাহলে আমি তো 12 মাসের অবচয় ধরবো না। কয় মাসের অবচয় ধরবো? 4 মাসের অবচয় ধরবো। এটাকে 4 মাস কিভাবে বানাইবেন? ওই 2,000 টাকাকে আপনি 12 দিয়া ভাগ দেন, 4 দিয়া গুণ দেন, তখন দেখেন এই যে 667 টাকা আমরা অবচয় পাবো। এটা মাইনাস করে আমরা পার করে দিলাম আমাদের নিট আসবাবপত্র 19,333। এরপরে দেখেন আমাদের আরেকটি স্থায়ী সম্পদ আছে, সেটা হচ্ছে সুনাম। প্রাপ্য হিসাব তো চলতি সম্পদ। তো সুনাম আমাদের কত টাকা আছে? সুনাম 2 লক্ষ টাকা। এখন দেখেন সুনামের কিন্তু অবচয় হবে না। স্থায়ী সম্পদের অবচয় ধরতে বলছে 10 বছর, সুনাম অবচয় হবে না। এটা হচ্ছে অবলোপনযোগ্য, কিন্তু অবলোপন সম্পর্কে আমাদের কিছু বলা নাই। অবচয় হয় যেই স্থায়ী সম্পদগুলি আমরা ফিজিক্যালি ব্যবহার করি, মানে ধরে ব্যবহার করি, সেগুলার কি হয়? অবচয় হয়। এখন সুনাম কি আপনি ধরতে পারবেন? এটার অবচয় হবে না। তো যেহেতু সুনাম সম্পর্কে কিছু বলা নাই, আমরা 2 লক্ষ টাকাই পার করে দিলাম লাস্ট কলামে। এরপর দেখেন আমাদের আরেকটি স্থায়ী সম্পদ আছে, যেমন আয়কর, এটা উত্তোলন। আর সম্পদ মাস্ট ডেবিট পাশে থাকবে, আমরা ক্রেডিট পাশের কিছু এখন দেখব না। যদি পুঞ্জীভূত অবচয় থাকতো তাহলে সেটা দেখতাম। যন্ত্রপাতি আছে 30,000 টাকা, এই যে আমরা লিখলাম যন্ত্রপাতি 30,000 টাকা। যন্ত্রপাতি কবে কিনছি এটা কিন্তু বলা নাই, তার মানে আমরা ধরে নেব বছরের শুরুতে কিনছি, সো 12 মাস। আমরা কয় পার্সেন্ট অবচয় ধরবো? 10%। সো এই যন্ত্রপাতি 30,000 টাকা 10% হয় 3,000 টাকা। এই 3,000 টাকা আমরা মাইনাস করলে পাবো কত? 27,000 টাকা। আমাদের আজকের অঙ্কে আর কোনো স্থায়ী সম্পদ নাই, 3টা ছিল, আসবাবপত্র, সুনাম এবং যন্ত্রপাতি। এই 3টা যোগ করলে আমরা পাই টোটাল 2,46,333 টাকা। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের নিট স্থায়ী সম্পদ। তো খ নম্বরের প্রথম যে অংশ সেটা কিন্তু আমরা করে ফেললাম। এইবার দেখেন দ্বিতীয় অংশ আমাদের বের করতে বলছে চলতি দায়। দায় থাকবে কোন পাশে? ক্রেডিট পাশে। দায় থাকবে ক্রেডিট পাশে। এবার আমার কথাটা ভালো করে বুঝেন, একদম সহজ। আমি দুইভাবে বুঝাবো চলতি দায়টা আপনারা কিভাবে বের করবেন। চলতি দায় বলতে বোঝায় যে দায়টা চলতি সম্পদের মতো ঘন ঘন পরিবর্তন হয়, মানে এটা এখন একটা আবার 1 ঘন্টা পরেই যায়, সেটা অন্য একটা টাকা হয়ে যেতে পারে। তো এই ধরনের দায়কে আমরা চলতি দায় বলি। এখন খেয়াল করেন আরেকটা টেকনিক হচ্ছে মূলধন, সাধারণ সঞ্চিতি আর ঋণ, পার্সেন্টযুক্ত ঋণ, এইগুলি বাদ বাকি যে দায়গুলি আছে সেগুলো আমরা চলতি দায় হিসাবেই গণ্য করি। তারপরে এটা অনেক সময় ভুল হয়ে যেতে পারে, কারণ এগুলা ছাড়া অনেক কিছু থাকতে পারে। সো আমরা আজকের অঙ্কে দেখি, দেখেন এই যে ক্রেডিট পাশে আছে কত? মূলধন, এটা হচ্ছে আন্তদায়, এটা মালিকানা সত্ত্ব। তারপরে দেখেন কি আছে? অতিরিক্ত মূলধন, এটাও আন্তদায়, মালিকানা সত্ত্ব। প্রদেয় হিসাব, এই যে আমি কালার করে লিখে রেখেছি, এইটা চলতি দায়। প্রদেয় হিসাব মানে পাওনাদার বলতে বুঝি আমার কাছে একজনের টাকা পাবে, 8,000 টাকা পাবে। তো আমি যদি তাকে একটু পরে টাকা দিয়ে দিই তাহলে কিন্তু 8,000 থাকবে না, কমে যাবে। আমি যদি বাকিতে আবার কারো কাছ থেকে কিনি, আমার পাওনাদার কিন্তু আবার বৃদ্ধি পাবে। সুতরাং এর পরিমাণটা প্রতিনিয়ত বাড়ে এবং কমে। দ্যাটস ওয়াই এটি চলতি দেয়। সো আমি লিখলাম প্রদেয় হিসাব 8,000 টাকা। এইবার একটু যদি আমরা সমন্বয় খেয়াল করি, এখানে বলছে ক্রয় ফেরত 3,000 টাকা হিসাবভুক্ত হয়নি। ভাই ক্রয় ফেরত মানে কি? আমরা কিন্তু বুঝি ক্রয় ফেরত মানে আমি একজনের কাছ থেকে বাকিতে কিনছিলাম, সে আমার কাছে টাকা পাবে, কিন্তু প্রোডাক্টটা আমার ভাল লাগে নাই, তার আমি ফেরত দিছি। তো তারে যদি আমি ফেরত দিই, তাকে কি আর আমি টাকা দিব? আমি তো তার জিনিস ফেরত দিয়ে দিচ্ছি। ধরেন আপনি 3,000 টাকা দিয়ে একজনের দোকান থেকে একটা ড্রেস কিনছেন সুন্দর, কিন্তু বাসায় এসে দেখলেন আপনার ড্রেসটা ভালো না, এক জায়গায় নষ্ট বের হয়েছে। আপনি যদি তাকে এই ড্রেসটা ফেরত দেন, তাকে কি আর টাকা দিবেন আপনি? না ড্রেসও ফেরত দিবেন, টাকাও দিয়ে আসবেন, তা তো না। সো এই হচ্ছে কারণ। এখন প্রদেয় হিসাব মানে আমার কাছে 8,000 টাকা পাবে কেউ, আমি তাকে 3,000 টাকার পণ্য ফেরত দিছি, তাহলে এখন তো আর তাকে আমি 8,000 টাকা দিব না, তাই মাইনাস অলিখিত ক্রয় ফেরত 3,000 টাকা বাদ দিলে 5,000 টাকা পাবে আমাদের কাছে মানুষ। এটা হচ্ছে আমাদের একটা চলতি দায়। আরেকটা দেখেন ক্রেডিট পাশে আছে কি? অনুপার্জিত আয়। এইটা একটা চলতি দায়। অনুপার্জিত আয় মানে
অনুপার্জিত আয় বলতে বুঝি আমরা কারো কাছ থেকে অ্যাডভান্স টাকা নিছি, তাকে কাজ করে দিব, কিন্তু কাজটা এখনও করে দেই নাই। তো তার কাজটা কিন্তু আমরা যে কোনো সময় করে দিব। তো তার কাজটা করে দিলেই এই টাকাটা কিন্তু শেষ হয়ে গেল, মানে আমরা অ্যাডভান্স কারো কাছ থেকে টাকা নিছি, তাকে আমি কাজ করে দিব, কাজটা করে দিলেই এইটা আমার দায়মুক্ত হয়ে গেল, তাই না? সো এটা আমাদের চলতি দায় হবে। সো আমরা লিখলাম অনুপার্জিত আয় 11,000 টাকা। দেখেন আমাদের সাধারণ সঞ্চিতি আছে, এটা মালিকের টাকা, এটা মালিকানা সত্ত্ব, এটাকে আমরা চলতি দায় বলতে পারবো না। এইবার দেখি আমরা সমন্বয় আর কিচ্ছু নাই দায় সম্পর্কে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের এই অঙ্কের যে চলতি দায় ছিল। তো আমার টোটাল চলতি দায় হচ্ছে 16,000 টাকা। আমরা ক্লোজ করে দিলাম। সো আশা করি একদম সিম্পল, একেবারেই ছোটো অঙ্ক দিছে, অল্প একটু সময়ের ভিতরে আপনারা যদি অঙ্ক বুঝেন সলভ করতে পারবেন। হ্যাঁ, অঙ্কটা দেখেন, নোট করেন, কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভালোভাবে করতে পারবেন। এরপর আমরা এখন গ নং প্রশ্নটি সলভ করব। গত বলছে নিট ক্ষতি 20,000 টাকা ধরে উক্ত প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো। মানে ব্যালেন্স শিটের আর্থিক অবস্থার বিবরণীর মালিকানা সত্ত্ব পার্ট আমাদের করতে বলছে। এখন মালিকানা সত্ত্ব পার্ট হচ্ছে মালিক আমাদের কাছে কত টাকা পাবে ব্যবসায়ের কাছে, এইটা বের করাই আমাদের কাজ। সো আমরা লিখলাম মালিকানা সত্ত্ব বিবরণী 2022 সালের 30 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। দেখেন, মালিকানা সত্ত্বের শুধুমাত্র মালিকের টাকা পয়সা যাবে। একটু সহজভাবে বুঝেন, মালিক যদি ব্যবসায় কোনো টাকা আনে সেটা যোগ দিব, মালিক যদি ব্যবসার কাছে কোনো টাকা পায় সেটাও যোগ দিব, আর মালিক যদি ব্যবসা থেকে কোনো টাকা নিয়ে যায় সেটা বিয়োগ দিব। এর বাইরে আপনাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না, একদম সিম্পল। আবার বলি, মালিক যদি ব্যবসায়ে কোনো টাকা আনে যোগ দিব, মালিক যদি ব্যবসায়ের কাছে কোনো টাকা পয়সা পায় সেটাও যোগ দিব, মালিক যদি ব্যবসা থেকে কোনো টাকা পয়সা নিয়ে যায় সেটা বিয়োগ দিব। এই তিনটা কথা মনে রাখলে আমাদের মালিকানা সত্ত্ব একদম হয়ে যাবে। সো এইবার আসি, দেখেন তো মালিকানা সত্ত্বের যদি আমরা তাকাই, প্রথমেই আমাদের আছে মূলধন 2,25,000 টাকা। আচ্ছা বলেন তো ভাই, ব্যবসায় মূলধন কে আনে? মালিক আনে। তার মানে মালিক ব্যবসায় টাকা আনছে, এটাই তো মূলধন। মূলধন বলতে আপনি অন্য কিছু বুঝেন কিনা? মূলধন মানে কি? মালিক ব্যবসায় টাকা আনছে, এটাই মূলধন। সো আমরা এটা যোগ দিব, এই যে মূলধন, যেহেতু প্রথমে লিখছি তাই উপরে আর যোগ চিহ্ন দেওয়া লাগবে না, 2,25,000 টাকা। এবার একটু দেখেন, আমি এখানে গ্রিন কালার লিখে রেখেছি অতিরিক্ত মূলধন, মানে আবারও টাকা আনছে। অতিরিক্ত মানে কি? আবারও আনছে, পরে আবার আনছে, যে একসাথ মানে বছরের মাঝামাঝিতে আনছে। কত? 20,000 টাকা। ভাই টাকাটা মালিক আনছে কিনা? ব্যবসা আনছে, তাহলে আমি কি করব? এটা মালিকের টাকা, যোগ দিব, যোগ অতিরিক্ত মূলধন 20,000। আমরা এই দুইটা যোগ করে নামাইলাম কত? 2,45,000 টাকা। এইবার দেখেন, আমরা যদি একটু সমন্বয়ে তাকাই, 3 নম্বরে বলছে মূলধনের উপর 5% সুদ ধার্য করতে হবে। ভালো করে বুঝেন, আমরা হিসাব করি ব্যবসায়ের। আপনি যদি কারো কাছ থেকে টাকা কর্জ নেন, সুদ আপনি দিবেন। তাহলে ব্যবসা মালিকের কাছ থেকে টাকা নিছে, তাহলে সুদকে দিব? ব্যবসা দিব। কারে দিব? মালিকরে দিব। কথাটা কি বুঝছেন? তার মানে ব্যবসা মালিকরে সুদ দিব। তো সুদটা কে পাবে? মালিক পাবে। কার কাছে পাবে? ব্যবসার কাছে। তাহলে আমি একটু আগে বলছি, মালিক যদি ব্যবসায় কিছু আনে যোগ দিবেন, মালিক যদি ব্যবসায়ের কাছে কিছু পায় সেটাও যোগ দিবেন। তাহলে এই যে মালিক ব্যবসায়ের কাছে এখন সুদ পাবে। কথা কি বুঝছেন? সো এইটা আমরা যোগ দিব। সো আমরা লিখলাম প্লাস মূলধনের সুদ। এখন মূলধন দেখেন কয় জায়গায় আনছে? 2 জায়গায়। এক জায়গায় 2,25,000 আর এক জায়গায় 20,000। তাহলে দুইটার উপরেই সুদ ধরতে হবে। কত পার্সেন্ট সুদ ধরবো? 5% সুদ ধরবো। এইবার খেয়াল করেন, আমার 2,25,000 টাকা যেহেতু বছরের শুরুতে আনছে, এর 5% 12 মাসের সুদ 11,250 টাকা। আর এই যে আমাদের অতিরিক্ত মূলধন আছে, খেয়াল করেন 20,000 টাকা, এটা কিন্তু 1/7/2022 তারিখ আনছে। যেহেতু এটা 1/7/2022 তারিখ আনছে, তার মানে এটার উপরে 7 থেকে গুনেন। 7, 7, 8, 9, 10, 11, 12, টোটাল 6 মাসের সুদ ধরতে হবে। সো আমরা কী করলাম একটু খেয়াল করেন, এই যে 20,000 টাকা 5%, 20,000 টাকার 5% দিলে আমাদের 1,000 টাকা বের হবে। তো পার্সেন্ট দিলে সবসময় 12 মাসের বের হয়, কিন্তু আমরা এখানে তো 12 মাসের সুদ দিব না, দিব 6 মাসের। কারণ 6 মাস আগে মালিক টাকা দিছে, তারা আমরা 12 মাসের সুদ কেন দিব? আমরা তো হিসাব করে দিব।
সো 20,000 টাকার 5% 1,000 টাকা, এটা 12 মাসের বের হয়। এটাকে 12 দিয়ে ভাগ দেন, 1 মাসের বের হবে। সেটাকে আবার 6 দিয়ে গুণ দেন, 6 মাসের বের হবে 500 টাকা। সো দুইটা সুদ হইল 11,750 টাকা। সো এই যে দেখেন, আমি আমার মূলধন যে অতিরিক্ত মূলধন এবং মূলধনের সুদ, আমি টোটাল মূলধনের সুদ দিলাম 11,750 টাকা। উপরের টাকার সাথে যোগ করে বসাই দিলাম 2,56,750 টাকা। আচ্ছা, তারপরে খেয়াল করেন, এই যে শুরুতে বাদ রাখছিলাম উত্তোলন 7,000 টাকা। ভাই উত্তোলন মানে কি? মালিক টাকা নিয়ে গেছে। ভালো করে বুঝেন, উত্তোলন মানে কি? মালিক টাকা নিয়ে গেছে। তো আমি একটু আগে কি বলছি, মালিক কিছু আনলে যোগ দিবেন, ব্যবসায়ের কাছে মালিক টাকা পাইলে যোগ দিবেন, মালিক কিছু নিয়ে গেলে বিয়োগ দিবেন। তো উত্তোলন মানে মালিক নিয়ে গেছে, তাহলে এটা বিয়োগ দিব। এই যে উত্তোলন 7,000 টাকা, তো উপরের টাকা থেকে এটা বিয়োগ করলে থাকে 2,49,750 টাকা। এরপর দেখি আরেকটা আছে, এই যে আয়কর। আয়কর মানে কি? এটাও মালিক টাকা নিয়ে গেছে। উত্তোলন যেমন মালিক টাকা নিয়ে গেছে, আয়কর মানেও মালিক টাকা ব্যবসা থেকে নিয়ে গেছে, এটা মালিকের ব্যক্তিগত খরচ, আয়কর। সো এটাও আমরা বিয়োগ দিব, মাইনাস আয়কর। শুধুমাত্র মালিক যা নিয়ে যাবে সেগুলো আমরা মাইনাস করে দিব। এটা বিয়োগ দিলে থাকে 2,48,750 টাকা। এইবার খেয়াল করেন, সেটা হচ্ছে যদি আমাদের ব্যবসায় লাভ হয়, দেখেন নিট যদি ক্ষতি হয়, লাভ হয়, লাভ হলে আমরা যোগ দিব। কেন যোগ দিব? কারণ লাভটা মালিক পাবে ব্যবসায়ের কাছে, মালিক পাইলে আমরা যোগ দিব। আর যদি ক্ষতি হয়, তো এই ক্ষতি কে নিবে? মালিক নিবে। সো যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে মালিকের মূলধন থেকে এটা আমরা কেটে রেখে দিব। ভালো করে বুঝেন, যদি লাভ হয় তাহলে মূলধন বাড়বে, আর যদি ক্ষতি হয় তাহলে মূলধন কমবে। যেহেতু এখানে ওরা বলে দিছে যে নিট ক্ষতি 20,000 টাকা, তার মানে আমার ক্ষতি হয়েছে, মূলধন কমবে। সো আমি এটা মাইনাস করে দিব। নিট ক্ষতি প্রশ্নে প্রদত্ত 20,000 টাকা মাইনাস করলে থাকে 2,28,750 টাকা। সর্বশেষ সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, মালিকানা সত্ত্ব বিবরণীতে সাধারণ সঞ্চিতি আছে কিনা। যদি থাকে লাস্টে যোগ দিয়ে দিবেন। সাধারণ সঞ্চিতি, এটা মালিকের টাকা সঞ্চয় করে রাখা হয়েছে। আগের বছর যে লাভ হয়েছিল সেই লাভটা মালিক নেয় নাই, তাই ব্যবসায় জমা করে রাখা হয়েছে। তো এইটাও কার টাকা? মালিকের টাকা। মালিক এই টাকাটা পাবে ব্যবসায়ের কাছে, এই জন্য আমরা মূলধনের সাথে যোগ দিব। সো এই যে দেখেন, আমার সাধারণ সঞ্চিতি আছে কত? 20,000 টাকা। এইটা আমরা লাস্ট যোগ দিয়ে দিলাম 20,000 টাকা। উপরে টাকার সাথে যোগ দিলে হয় 2,48,750 টাকা। এটাই হচ্ছে আমার সমাপনী মালিকানা সত্ত্ব। আশা করি একদম সহজভাবে, যদিও আমি একটু দ্রুত ক্লাসটা শেষ করার ট্রাই করছি আজকে, বাট আই হোপ আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। ইনশাল্লাহ আপনি ট্রাই করেন, ভিডিওটা বারবার দেখেন, এটা সলভ হয়ে যাবে। আমি আবারও বলি, হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট যারা আছেন, আপনারা আর্থিক বিবরণী হচ্ছে আপনাদের মেন পয়েন্ট, মেন ফোকাস। এইটা যে পারবে সেই হিসাব বিজ্ঞানের সব কিছু পারে। আর্থিক বিবরণীতে আপনার বস হওয়া লাগবে। এই টার্গেট নিয়ে অঙ্ক সলভ করেন। ইনশাল্লাহ আমি আরও অঙ্ক দিব। আপনাদের যত বোর্ড কোশ্চেন আছে, আমি একসাথে তো আর সব ভিডিও তৈরি করতে পারবো না। আমি আস্তে আস্তে ইনশাল্লাহ সব ভিডিও তৈরি করে আপলোড করব, যাতে আপনারা এখান থেকে বেনিফিট পান। সো আজকের ক্লাসে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ।